বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ করে এমন এক ঘটনা ঘটল যা শুনে দিল্লির ঘুম হারাম। চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক ব্যাটালিয়ন উদ্বোধন করলেন যার নাম শুনলে যে কারো গায়ে কাটা দিয়ে উঠবে। এমন সুনিপুণ একটি চাল যে সেনাবাহিনী দিতে পারে তা আগে কেউ কখনো কোনোদিন টেরই পায়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীতে 4টি কোম্পানি, আর এই 4 কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের 4 জন খলিফার নামে। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। আর ঠিক এই জায়গাটিতেই এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যা শুধু দেশের ভেতরেই নয়, ভূরাজনৈতিক সমীকরণে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। একটি সুসংবাদ দিয়ে লাইভটি শুরু করব। বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কারখানার জন্য 55 একর জমি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। সাব্বাস প্রধানমন্ত্রী, আমরা এমনটাই চেয়েছিলাম। যত যাই সমালোচনার মাঝে কিছু কিছু কথার মধ্যে কিছু কিছু কাজ একেবারে মন জড়িয়ে যায়। বাংলাদেশের বড় বড় সমস্যার সমাধানে এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চায়না। বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায় 1,13,000 কোটি টাকারও বেশি। ও মাই গড! ভারত যখন সমালোচনা করে তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। এই জাজমেন্টের সত্যতা আজ প্রমাণিত। তারেক রহমান এবার পুরো খেলাটাই পাল্টে দিলেন। চীনকে মোংলার দায়িত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সামরিক শক্তি যেমন একদিকে বৃদ্ধি করেছেন, অন্যদিকে কলকাতাকে নজরের বাইরে যেতে দিচ্ছেন না। সাগরের বুকে এবার ঘটতে যাচ্ছে এক বিশাল বিস্ফোরণ। সদ্য এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সমুদ্রের সীমানা আরো 10 নটিক্যাল মাইল বাড়ানোর এক বিশাল মেগা পরিকল্পনা হাতে নিয়েছে তারা। আর বন্দর কর্তৃপক্ষের এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক নজিরবিহীন মাস্টার প্ল্যান। আসসালামু আলাইকুম। ইতিহাসের সব সমীকরণ পাল্টে দিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। বিপরীতে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণেও ভারতীয় মিডিয়ার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এটা নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল, তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন, সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে, আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে, এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে, এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়ায় একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে। যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএতে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। অর্থাৎ আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এবং
প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে, এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকারুজ্জামান তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে, তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে, যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়ান হয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্ট গুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম আছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি যায়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা আবার কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের যে ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই। তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চন্দন নন্দী, যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন। দেখার পর ওই ছিদ্রগুলো থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন, কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্রকে অনুসন্ধান করবে না। এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন। এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফিকি। আপনারা আপনাদের ধর্মের নামে এই পুরা ভারতে মুসলমানদের সাথে যে আচরণটা করছেন, এটা কি পৃথিবীর মানুষ কি ভুলে গেছে বা তাদের জানার বাইরে রয়েছে? এটা আমরা জানি, আমরা দেখছি প্রতিনিয়ত ভারতে কি হচ্ছে, কোথায় কি করছেন, আপনারা প্রত্যেকটা খোঁজ খবর আমরা রাখছি। আর যা কিছু করছেন সবকিছু ধর্মের দোহাই দিয়ে করছেন। তাহলে কি এই যে মুসলমানদের উপরে অত্যাচার করছেন, এটি আপনাদের ধর্ম বলে দেয়? বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে। তা না হলে আপনারা করেন কি করে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাদের নামকরণ করেছে বিভিন্ন কোম্পানির, এইটা নিয়ে আপনার এত অরিড হওয়ার কিছু নাই।
আপনার এখানে অরিড না হলেও চলবে। আর আপনার এখানে এত স্বার্থ কি? আপনার কেন বাংলাদেশ সম্পর্কে এত চুলকানি, এত কথা আপনাকে কেন বলতে হবে? আপনাকে কি আমরা ডেকে এনেছি? আপনাকে কি কেউ বলেছে যে আপনি এটা করেন বা ওইটা বলেন? আপনার বাবা এখানে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে, সেই বিতর্কিত ভূমিকা আপনি হাতে তুলে নিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই কুখ্যাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং এগুলো নিয়ে আর বেশি নাড়াচাড়া করতে আসেন না। হঠাৎ করেই কেন খলিফাদের নামে সেনাবাহিনীর ব্যাটালিয়ন করছে বাংলাদেশ? আসল সত্য চমকে দিবে আপনাকেও। প্রিয় দর্শক, একটি দেশের সেনাবাহিনী শুধু অস্ত্র আর বুটের আওয়াজ দিয়েই তৈরি হয় না। একটি পরাক্রমশালী সেনাবাহিনী তৈরি হয় তার স্পিরিট, আদর্শ এবং শেকড়ের গভীরতা দিয়ে। আর ঠিক এই জায়গাটিতেই এমন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যা শুধু দেশের ভেতরেই নয়, ভূরাজনৈতিক সমীকরণে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমতে সদ্যই উদ্বোধন হওয়া দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফার নামে। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। আর এই একটি খবরই যেন বদলে দিয়েছে আজকের পুরো সমীকরণ। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু আবেগ, নাকি রয়েছে সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান? আর কেনই বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক সাহসী পথে হাঁটলেন? আজকের এই রোমাঞ্চকর এবং তথ্যবহুল বিশ্লেষণে আমরা এসব কিছুর সত্য উন্মোচন করব, যা হয়তো আপনি কল্পনাও করেননি। দর্শক, চলতি বছরের 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হল 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছুই ছিল আর 10টা পাসিং আউট প্যারেডের মতো, কিন্তু আসল চমকটি অপেক্ষা করছিল অন্য জায়গায়। দীর্ঘদিন ধরে বিএমতে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 5টি কোম্পানি চালু ছিল: জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে এই কোম্পানিগুলো বাংলাদেশের গর্ব। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে সেনাপ্রধান যখন দ্বিতীয় ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, তখন এর অধীনে থাকা 4টি কোম্পানির নাম ঘোষণা হতেই যেন এক নতুন ইতিহাসের জন্ম হলো। কোম্পানিগুলোর নাম হলো আবু বক্কর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। ইসলামের প্রথম 4 খলিফার নামে সেনাবাহিনীর মতো একটি ধর্মনিরপেক্ষ কাঠামোর ভেতর কোম্পানির নামকরণ। সামরিক ইতিহাসে এটি কেবল একটি নাম পরিবর্তনের ঘটনাই নয়, বরং এটি একটি সুস্পষ্ট বার্তা। কিন্তু কাকে দেয়া হলো এই বার্তা? এই নামকরণের খবর প্রকাশ্যে আসতেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। ভারতের গণমাধ্যম এবং তাদের কথিত সামরিক বিশ্লেষকদের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। তারা দাবি করছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি ধর্মীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দর্শক, একটু ভেবে দেখুন তো, একটি স্বাধীন দেশ তাদের সামরিক বাহিনীর ইউনিটের নাম কি রাখবে সেটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? কারণটা খুবই সহজ। ভারত এতদিন বাংলাদেশে এমন একটি বয়ান বা ন্যারেটিভ তৈরি করে রেখেছিল যেখানে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং স্বাধীন সত্তাকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। 4 খলিফার নাম এখানে শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি সাহসিকতা, ন্যায় বিচার এবং অটুট শৃঙ্খলার প্রতীক। আর ভারত ভয় পাচ্ছে এই স্পিরিট বা অদম্য মানসিকতাকেই। তারা বুঝতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কারো শেখানো গুলিতে চলবে না। তারা নিজেদের শেকড় থেকে শক্তি সঞ্চয় করছে। ভারতীয় আধিপত্যবাদের যে জুজু এতদিন বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল, তা যে ভেঙে চুরমার হয়ে গেছে, এই নামকরণই তার এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, এই পুরো পরিবর্তনের পেছনে যে মানুষটির ভীষণ সবচেয়ে বেশি কাজ করেছে তিনি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক আলোচনা হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, সেনাপ্রধান সম্প্রতি সুন্নতি দাড়ি রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি কড়া শৃঙ্খলার জায়গায়, যেখানে দাড়ি রাখতে হলেও বিশেষ অনুমতির প্রয়োজন হয়, সেখানে খোদ সেনাপ্রধানের এই পদক্ষেপ পুরো বাহিনীর জন্য এক বিশাল অনুপ্রেরণা। শুধু তাই নয়, তিনি এক বক্তব্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে একজন সৈনিকের সামরিক জীবনে ধর্মের গুরুত্ব কতটা অপরিসীম। যুদ্ধক্ষেত্রে যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়, তখন একজন সৈন্যকে সাহস যোগায় তার বিশ্বাস এবং ঈমান। সেনাপ্রধানের এই উপলব্ধি এবং 4 খলিফার নামে ব্যাটালিয়ন গঠন প্রমাণ করে যে বাংলাদেশ একটি বিশাল ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি এমন এক পরিবর্তন যা সৈনিকদের মনোবলকে করবে ইস্পাত কঠিন। দর্শক, এবারে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বিগত শেখ হাসিনার শাসনামলে আমরা কি দেখেছি? সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। সেই সময়ে দেশে এমন এক ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সাধারণ দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় বের হতে ভয় পেত। দাড়ি রাখা বা ধর্মীয় পোশাক পরাকে এক ধরনের অপরাধ বা জঙ্গিবাদের তকমা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হতো। একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে কিভাবে সুকৌশলে দাবিয়ে রাখা হয়েছিল তা আমরা সবাই দেখেছি। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই ভয়ের চাদর ছিঁড়ে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আজ সেনাবাহিনীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষিত এবং সুশৃঙ্খল একটি প্রতিষ্ঠান প্রকাশ্যে সাহাবীদের নামে ব্যাটালিয়নের নামকরণ করছে। এটি প্রমাণ করে যে শেখ হাসিনার আমলের সেই দমবন্ধ
করা পরিবেশ আর নেই। মানুষ এখন স্বাধীন। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা, সংস্কৃতি এবং মূল্যবোধ নিয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বর্তমান বাংলাদেশে যে পরিবর্তনগুলো আমরা দেখছি তা শুধু রাজনৈতিক নয়, এটি একটি বিশাল সাংস্কৃতিক বিপ্লব। ভারত এতদিন বাংলাদেশের উপর যে সাংস্কৃতিক মানসিক আগ্রাসন চালিয়েছে তা আজ প্রশ্নের সম্মুখীন। মানুষ এখন সচেতন। তারা এন্টি ভারত একটি সুস্থ এবং স্বাধীন সংস্কৃতির চর্চা শুরু করতে চায়। এর মানে এই নয় যে বাংলাদেশ কারোর সাথে অকারণে শত্রুতা করছে। এর অর্থ হলো বাংলাদেশ আর কারোর তদবির মেনে নিবে না। খলিফাদের নামে ব্যাটালিয়নের নামকরণ এই স্বাধীন মানসিকতারই প্রতিচ্ছবি। সামরিক দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় চরম সংকটেও কিভাবে অবিচল থাকতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় আপসীন ন্যায় বিচার এবং কঠোর শৃঙ্খলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শেখায় ধৈর্য, কৌশল এবং প্রশাসনিক দক্ষতা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখায় যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্ব এবং রণকৌশল। একজন ক্যাডেট যখন এই কোম্পানিগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বের হবেন তখন তার মনে এই মহান বীরদের আদর্শ গেঁথে থাকবে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো একটি মানুষতাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক ধাপ এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, বিএমতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের এই সম্প্রসারণ এবং তার নামকরণ নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক উন্নয়ন যা বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতা, মনোবল এবং আদর্শিক ভিত্তি আরো মজবুত করবে। যারা এটিকে নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে তারা মূলত বাংলাদেশের এই স্বাধীন উত্থানকে ভয় পাচ্ছে। সেনাবাহিনীর মূল লক্ষ্য মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। আর সেই লক্ষ্য অর্জনে নিজস্ব সংস্কৃতি এবং বিশ্বাসের চেয়ে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।